শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কোটায় কাঁপছে গোটা দেশ। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, রয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় কোটায় কাঁপছে দেশ। সঙ্গত কারণেই আমাদের এই আলোচনার অবতারণা আজকে। গত কয়েকদিন থেকেই এই আলোচনা হচ্ছে। সার্বিকভাবে জনজীবন বিপর্যস্ত বলা যায়, এবং যারা কোটা বিরোধী তাদের ব্যাপারেও নানা কথাবার্তা আসছে। বিশেষ করে আদালতের রায় আছে। আপনারা তিনজন আইনজীবী আছেন, আজকে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোটায় আসলেই কাঁপছে দেশ, এবং আমি এমন একটা জায়গায় থাকি যে এই ধরনের যে কোনো আন্দোলনে আমি একেবারে গৃহবন্দী হয়ে যাই। আমি থাকি এলিফ্যান্ট রোডে, একদম ঠিক মাঝখানে আর কি, মাঝখানে পড়ে যায় এবং পুরোপুরি ঘরবন্দি হয়ে যেতে হয়। কিন্তু এইবার ঘরবন্দি হয়ে কিন্তু আমার খারাপ লাগেনি এই কারণেই যে এই যে উত্তাল আন্দোলন, এই আন্দোলনটি অনেকগুলো দিক আছে। প্রথমত, এটা আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে দেশের সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা যে আন্দোলনে যুক্ত হন সেই আন্দোলনের শক্তি কতটুকু। আমরা দীর্ঘদিন দেখেছি বাংলাদেশে অরাজনৈতিক যে আন্দোলনগুলো আছে, রাজনৈতিক আন্দোলন তো বটেই, সেগুলোকে নানানভাবে সরকারের তরফে দমন করবার চেষ্টা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। অনেক সময় রাজনৈতিক সভাগুলোতে তো টিয়ার শেল দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কিন্তু এবারের এই আন্দোলনটিতে এত লক্ষ লক্ষ তরুণ তরুণী পথে নেমে এসছে যে আমার মনে হয়েছে সরকার চাইলেও আসলে এটাকে থামানো বা দমানো সরকারের পক্ষে সম্ভবপর হয়নি। দুই হচ্ছে, আমি যদি একটু আইনজীবীর দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখি, আমাদের সংবিধান কি বলে? আমাদের সংবিধানে স্পষ্ট 29 অনুচ্ছেদে বলা আছে যে কোনো রকম বৈষম্য করা যাবে না। তবে হ্যাঁ, একই সঙ্গে পজিটিভ ডিসক্রিমিনেশনেরও একটা সুযোগ 29-3 দেয়া আছে। সেখানে বলা হচ্ছে সমাজের অনগ্রসর শ্রেণীকে মূল ধারায় নিয়ে আসবার জন্যে যদি রাষ্ট্র কোনো এক্সট্রা মেজার নিতে চায়, কোনো স্টেপ নিতে চায়, সেটা নিতেও আসলে রাষ্ট্রকে বারিত করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 56% কোটা স্বাধীনতার 53 বছর পরে, এবং এই 56% কোটার মধ্যে 30% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, এই কোটাটি কি সত্যি সমাজের অনগ্রসর অংশের জন্য কিনা, এই প্রশ্নটা রাখতে পারি এ কারণে যে মুক্তিযোদ্ধা মানেই সমাজের অনগ্রসর অংশ তা তো নয়। বঙ্গবন্ধুর পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, এর বাইরেও আমাদের মানে গুটি কয়েক রাজাকার আলবদর আলশামস বাদ দিলে বাংলাদেশের প্রতিটি পরিবারই, 7 কোটি মানুষই সেই সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের সাথে কানেক্টেড, যুদ্ধ দ্বারা এফেক্টেড, যুদ্ধের সঙ্গে কোনো না কোনোভাবে তাদের জীবন জড়িয়ে আছে। সুতরাং এই মানুষগুলোকে একপাশে ঠেলে আপনি 30% কোটা এমন একটি ক্লাসের জন্য বরাদ্দ করছেন, এমন একটি ক্লাসের মানে নাম ধরে বরাদ্দ করছেন যারা সমাজের অনগ্রসর অংশ কিনা, সেটা নিয়ে বড় একটি প্রশ্ন আছে। দুই হচ্ছে, আসলে এই কোটাটি নিয়ে এত মানে ভাবে বলতে হচ্ছে, যেটা দুঃখজনক। স্বাধীনতা 53 বছর পরে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হয়েছে, মুক্তিযোদ্ধাদের তালিকা পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, নতুন করে মুক্তিযোদ্ধা তালিকা যুক্ত হয়েছে, বা নতুন করে মুক্তিযোদ্ধারা বাদ পড়ে গেছেন। সুতরাং আমরা তো আসলে 30 লক্ষ শহীদের তালিকা এখনো হাতি দেয়নি, কাজ শুরুই করিনি সেই তালিকা তৈরি করার। সেখান থেকে একেবারেই রাষ্ট্রীয় বিবেচনায় যখন এই ধরনের মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকায় চলে যায় এবং সেটার জন্য আবার 30% কোটা বরাদ্দ হয়, তখন সেটা আসলে সমাজে কতটুকু জাস্টিস নিশ্চিত করে, কতটুকু ন্যায্য হয়, সেটা সেই প্রশ্নটা থাকে। আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে
মুক্তিযোদ্ধারা, যেটা আমি বলছিলাম যে সমাজের অনগ্রসর অংশ কি অংশ না, সেটা একটা প্রশ্ন। মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে একটা প্রশ্ন আছে, মানে সংখ্যা বলতে মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে, কারণ আমি বলছি সরকার পাল্টালে এই তালিকাও পাল্টে যায়। এইসব নানান কারণে কিন্তু আজকে এই আন্দোলনটা এতটা দানা বেঁধেছে। এখন হাইকোর্ট এই ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে কি পারে না, এটা নিয়ে আজকে ডক্টর জাহিদুর রহমান প্রথম আলোতে একটি আর্টিকেল লিখেছেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই। সেখানে উনি খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন যে রাষ্ট্র চাইলে, যদি চায়, এটা ম্যান্ডেটরি না, অব্লিগেটরি, যদি চায় তাহলে তারা চাইলে অনগ্রসর অংশের জন্য আইন করতে পারে, কোটা রাখতে পারে। কিন্তু যদি একটিও কোটা না রাখে রাষ্ট্রকে আদালত দিয়ে সেই কোটা রাখতে বাধ্য করা যাবে না। এটা রাষ্ট্রের একচ্ছত্র এখতিয়ার। সে কারণে আমি খুব মাইনিউটলি, তো আন্দোলনটা আমরা সকলেই মোটামুটি ফলো করছি, আমি দেখছিলাম যে আন্দোলন যারা করছেন তারা কিন্তু বিষয়টি খুব সঠিকভাবে অনুধাবন করেছে। তারা বলছেন কোর্টের রায়ের সাথে আসলে আমাদের এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই, কোর্টের রায় কি আসবে সেই ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের কথা রাষ্ট্রের কাছে, আমাদের দাবি সরকারের কাছে যে ন্যায্যতার ভিত্তিতে কোটা আসুক। কিরকম ন্যায্যতা? তারা বলছে আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন, যারা সত্যিকার অর্থে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য 5% বা 7%, যেটাই হয়, যেটাই একটা কমিটি করে দেয়া হোক, কমিশন করে দেয়া হোক, তারা তথ্য উপাত্ত দিয়ে যেটাকে সঠিক মনে করবে সেরকম একটি অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য একটি কোটা, একটা অনুপাত থাকতে পারে। কিন্তু ইট ক্যানট বি 56%। এবং রাষ্ট্র চালায় যারা, রাষ্ট্রের মেশিনারি যারা চালায়, একটি রাষ্ট্রকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাদের মাত্র 44% আসছে মেধার ভিত্তিতে। এটা তো একটা রাষ্ট্রের জন্য অ্যালার্মিং। এখন তো আবার আরেক খবরে আমাদের দৃষ্টি আটকে গেছে যে আমাদের এই যে পিএসসির প্রশ্ন, সেটাও ফাঁস হচ্ছে। অর্থাৎ এই যে 44% মেধা, তারাই বা কতটুকু মেধার ভিত্তিতে আসছে, এখন তো সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা রাষ্ট্রে আসলে যখন পচন ধরে, তখন তো এই অংশ, ওই অংশ বা আরেকটি অংশ, এভাবে তো আসলে ভাগ করা যায় না, পুরোটাতেই পচনটা ধরে। বাট বাংলাদেশের এখন সেই অবস্থা। আমি আসবো আবার আপনার কাছে, ওটা শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যে বিষয়গুলো এখানে আসছিল, বিশেষ করে কোটার যে পদ্ধতি, দীর্ঘদিন থেকেই তো সেটি আছে। 2018 সালে ছাত্রদের আন্দোলনের মুখে বাতিল করা হয়েছে, সেটিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে তো সেটি রয়েছেই। এবং এই দীর্ঘ সময়ে কিন্তু ক্ষমতায় বিএনপি ছিল, আপনারা ছিলেন, সেই সময়ও কি এই বিষয়গুলো সেইভাবে উপলব্ধি করা গেছে? দেখুন, এটা নিয়ে একটা আমি মিশ্র প্রতিক্রিয়ার মানুষ। একটা হচ্ছে 56% কোটা যখন ছিল, তখনও 56% লোক কোটায় হতো না, সেখানে 56-এর অনেক কম হতো। আমরা একটা রিসেন্ট 10 বছরের ইয়েতে দেখলাম যে এটা 35 to 40% কোটায় যায়, হুইচ ইজ স্টিল হাই। বাকিটা মেধার ভিত্তিতে হয়, কিন্তু সেখানে রুবিন ফারহানা যেটি বললেন যে বাকিটা কি মেধার ভিত্তিতে হচ্ছে, আমি সেদিনও একটা টক শোতে বলেছিলাম যে এই একটা তো পিএসসির প্রশ্ন কেলেঙ্কারি ধরা পড়লো, পিএসসির বাইরে যে নিয়োগগুলো আছে সেগুলো 5 লাখ থেকে 25 লাখ টাকার নিচে কোনো নিয়োগ হয় বলে আমরা সমাজের লোক আমরা জানি। মেধার ভিত্তিতে কিন্তু সে চাকরি পাচ্ছে না, টাকার ভিত্তিতে পাচ্ছে। আপনি মেধাবী, আপনার টাকা নিয়ে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। মুক্তিযোদ্ধাদেরকে এখানে একটা পক্ষ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ অযাচিতভাবে। এটা খুব ওয়াইডার ইন্টারপ্রিটেশনে যাওয়া যেতে পারে, অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যেতে পারে, এবং কোনো ব্যাখ্যাটাই সঠিক হবে না। একটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযোদ্ধাদেরকে যদি কোনো সম্মাননা দেওয়া উচিত ছিল, তাহলে আর্টিকেল 29-এ একটি শব্দ দিয়ে দিলেই হতো যে রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের জন্য কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারবে, অথবা অনগ্রসর মুক্তিযোদ্ধার জন্য, অথবা হতদরিদ্র যুদ্ধহত মুক্তির জন্য। এই দুটি লাইন দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। এর বাইরে পারসে আর্টিকেল 29 অন ইটস ওন মুক্তিযোদ্ধাদের জন্য এই সুবিধাটা আমি মনে করি এটার আন্ডারে দেওয়া ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি ওয়াইডার কনস্টিটিউশনালকে দেখেন, সব কিছুতে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রিএম্বল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে, সেটাকে ব্যাখ্যা করলে একটা আর্টিফিশিয়াল ব্যাখ্যা দাঁড়া করা যেতে পারে। নাও মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা এই কোটা দেই, এটা কেন ক্ষতি হবে? কারণ একটা ক্লাসিফিকেশন করার সুযোগ সাংবিধানিক চর্চায় আছে। আপনি যদি দেখেন, দুটো সোর্স থেকে দুটো লোক আসছে, একটা গ্রুপ মুক্তিযুদ্ধ করেছে তাদের ফ্যামিলি, আরেকটা গ্রুপ মেধার, এ দুটো কখনো এক সোর্স না। এদেরকে ইকুয়ালি ট্রিট করতে হবে এরকম কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। আমি কিন্তু স্টাডি করে বলছি, একদম ক্লাস ক্রিয়েট করা যাবে যদি সোর্স ডিফারেন্ট হয়।
ক্লাসের মধ্যে আবার ক্লাস করা যাবে না, সেটা আবার একটা ইস্যু আছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ হলে আপনি দিবেন, অন্য হলে দিবেন না, ওইটা আবার সংবিধানে পারমিসিবল না। না, এটা কিন্তু একটা ওয়াইডার ব্যাখ্যা। মুক্তিযুদ্ধ নাও, সবাইকে অনগ্রসর না অবশ্যই অনগ্রসর না, সেখানে আমি বলছি মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অনগ্রসর তারা তো মুক্তিযুদ্ধ না হলেও পেতে পারে, কারণ তারা অনগ্রসর। তো শুধু মুক্তিযুদ্ধ হিসেবে সে কি পেতে পারে? এইটার জন্য সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে হতো আমার মতে, এবং অ্যামেন্ডমেন্ট করলে সবাই যে এটাতে খুব রুষ্ট হতো ব্যাপারটা তাও না। আরেকটা জিনিস করা উচিত ছিল, মূল ক্ষোভটা কোথায়? মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আন্দোলনকারীদের কোনো ক্ষোভ নেই, কিন্তু নাতি পুতি পাবে, আমি কথা বলে যেটা বুঝেছি আর কি, যে বাবা পেয়েছে, ছেলে পেয়েছে, নাতি সন্তান পাবে। পর্যন্ত হয়তো ঠিক আবার আছে। এমন মুক্তিযোদ্ধা আছে তারা বাবাও পায়নি, নাতিও পায়নি, নিজেও পায়নি, নেয়নি, এমন অনেক আছে। কয়জন মুক্তিযুদ্ধে কোঠা নিচ্ছে? এটা ভারতে যেটি আছে শিডিউল কাস্টের ক্ষেত্রে প্রত্যেক ফ্যামিলিতে একজন পাবে। একজন যদি মুক্তিযোদ্ধা হয় তার মুক্তিযুদ্ধ লাল বার্তা নাম্বার দিয়ে তার নাম দিয়ে একজন কোটা পাবে। কারণ আপনার ছেলে যখন সরকারি চাকরি পেল, তার ছেলে সে তার অনগ্রসর থাকলো না, সে সরকারি কর্মচারীর সন্তান, তখন সে মেধাভিত্তিতে আগাতে পারে। এরকম কিছু রিফর্ম সরকারের এখন করা উচিত। মুশকিল হচ্ছে যেটা একজন একটা আর্টিকেল লিখেছে যে শিক্ষার্থীরা রাস্তায়, মামলা আদালতে, সরকার কোথায়? কাজটা তো সরকারের। আপনি জুডিশিয়ারি ঘাড়িতে বন্দুক চাপছেন কেন? জুডিশিয়ারিকে কোনো বিব্রত করছেন। রাস্তায় আন্দোলন হবে আর জুডিশিয়ারি সে বিষয়টা হ্যান্ডেল করবে, জুডিশিয়ারি স্থায়ী হওয়ার কোনো কারণ নাই। জুডিশিয়ার বাইন্ডিং ইফেক্ট আছে, সুপ্রিম কোর্ট যে রায় দেবে এটা বাইন্ডিং সারা বাংলাদেশে, এবং আর্টিকেল 112 অনুযায়ী অল এক্সিকিউটিভ অথরিটি ইনক্লুডিং জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ তারা বাধ্য কিন্তু সুপ্রিম কোর্টকে এইড করতে। কিন্তু সুপ্রিম কোর্ট কোন বিষয়ে নাক গলাবে এবং কোন বিষয়ে গলাবে না, এটা একটা প্যারামিটারও আছে। দেশে লাখ লাখ ইয়াং ছেলেপেলে একটা বিষয় নিয়ে আন্দোলন করছে, সুপ্রিম কোর্ট সেটাতে আইন দিয়ে বিচার করবে না ওদের আবেগ শুনবে? কোনো কিছু তো আবেগের বাইরে ফুললি না। চিপ পপুলিজম আমরা বলি, বাট আসলে সবকিছু বোধ স্ট্রিংসের মধ্যেও আসে নাও। না, প্রধান বিচারপতি আজকে বলেছেন যে ওদের ক্লাসে ফেরত যেতে বা পাঠদানে মনোনিবেশ করতে। ওটা মামলার বিষয়বস্তু ছিল না, ওটা মামলার বিষয়বস্তু না। এনিওয়ে, যেটা আমাদের মানে যেই গ্রাউন্ডে ওদের এই আন্দোলনটা অনেকটা সীমিত। দেখুন, আমরা এটা, উনি হলো লয়ার, জজ ভাই লয়ার, আমরা জানি এত বড় একটা মামলা যখন হাইকোর্ট দিয়েছে, এটা যখন অ্যাপিল ডিভিশনে যাবে এটা তাৎক্ষণিক কার্যকর হবে, এটা স্টে হবে, এটা খুব নর্মাল প্রসেস, স্টে হবেই। এখন পূর্ণাঙ্গ শুনানি হবে। নাও, যে ইস্যুটা আমি ফিল করছি, জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স, রাজপথের ইস্যু, পলিটিক্স ইস্যুগুলো জুডিশিয়ারির মাধ্যমে আসার কারণে জুডিশিয়ারি নিয়েও একটা পারসেপশন তৈরি হচ্ছে। এখন এই ইস্যুটা অনায়াসে সরকার একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করতে পারতো, অল পার্টি আউটসাইড পার্লামেন্টারি কমিটি করতে পারতো, দেশের সুশী সমাজ নিয়ে একটা ছোট্ট কমিটি করে শ্বেতপত্র দিতে পারতো, এবং ডেফিনেটলি এই 56%কে 20-25% নামিয়ে আনলে আমার মনে হয় শিক্ষার্থীদের আর কোনো দাবি থাকবে না। শিক্ষার্থীদের একটা দাবি আমি কোনোভাবেই সমর্থন করি না, কোটা বিলোপ। আমরা এখন কথা ওরা বলছে সংস্কারের কথাই তো না, অনেকে বিলোপও বলছে, আমি আজকে নিজের চোখে মিছিল তাকিয়ে দেখেছি, কোটা বিলোপ চেক ক্রস। সো ওরা ওরা আমার মনে হয় সংস্কারটাতে বলা উচিত। মুক্তিযোদ্ধাদের কোটা 10% থাকতে পারে, থাকা উচিত। আমরা মুক্তিযুদ্ধ করেই তো স্বাধীন হয়েছি, অনটেবিলিত হইনি, তাদেরকে একটা কন্ট্রিবিউশন সম্মান তারা প্রাপ্য। সো সরকারের উচিত এটা জুডিশিয়ারির কাছ থেকে কোনো গাইডেন্স না নিয়ে, রাজপথে না নিয়ে, একটা ক্লিয়ার ক্যাটাগরিক্যাল প্রসিডিউর ফলো করে একটা গাইডলাইন দিয়ে দেওয়া, যে এইভাবে আমরা কোটা ফলো করবো। এবং এত ধন্যবাদ। আমি আবার আসবো, শুনে আসি। সেলিম আলতাফ জর্জ, শুনছিলেন আপনি যে বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল, মোদ্দা কথা যেটি সেটি হচ্ছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে কিংবা আদালতের উপর সাওয়ার হয়ে কেন করা হচ্ছে, এটি সরকার নিজেই যেখানে সমাধান করতে পারে। বিষয়টি নিয়ে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে, আমার দুজন বিজ্ঞ সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা আসলে আমরা এই বিষয়টা নিয়ে যে আলাপ আলোচনা এখন চলছে সর্বত্র, সহ ছাত্র ছাত্রী স্টুডেন্টস যারা আছে এই কোটার বিষয় নিয়ে তারা যে আন্দোলন করছে, একটা বিষয় পরিষ্কার ভাষায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই যে উই আর নট এগেইনস্ট দেম। আমরা তাদের অপোজিশন না, আমরা তাদের অপোনেন্ট না। আমি শামীম হায়দার পাটোয়ারির কথা শুনছিলাম, এদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টস তারা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে, আন্দোলন করতে চাচ্ছে, রাস্তায় তারা নেমে এই বিষয় নিয়ে কথা বলছেন। এটা তারাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। এই বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে সমস্ত জায়গায় লিডারশিপ তো তারাই দেবে। তো তাদের ভাবনা চিন্তার সাথে আওয়ামী লীগ কখনোই দ্বিমত পোষণ করে না। এখন এই জায়গায় যখন কোটা সংস্কারের বিষয়ে কথা উঠছে, সেইটা অবশ্যই বাস্তবতার ভিত্তিতে এবং বাস্তবিক যে সমস্ত পর্যালোচনা, তার পর্যালোচনার ভিত্তিতে বিজ্ঞ আদালতে যখন গেছে, অবশ্যই এর একটা
মতামত আসবে এবং সেটা অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। আমরা একটা বিরতি নিয়ে আসবো, এরপরে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিরতির আগে আপনার কথা শুনছিলাম, আপনি শুরু করবেন। আসলে যেই আন্দোলনের বিষয়টা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, মানে আওয়ামী লীগ ইজ নট দেয়ার অপোজিশন, আওয়ামী লীগ তাদের অপোনেন্ট না। আওয়ামী লীগ এই দেশের যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনের বিষয়ে যে যুক্তিযুক্ত কথা বলছেন, সেই কথাগুলোর সাথে আওয়ামী লীগ সম্পূর্ণ একমত হয়েই যতটুকু সংস্কার প্রয়োজন, যতটা অসঙ্গতি যেখানে আছে, সেই অসঙ্গতির বিষয়টা আমরা কনসিডারেশনে নিয়েই তাদের সাথে একমত হয়েই কাজ করছি। এবং এটা যেহেতু বিজ্ঞ আদালতে আছে, বিজ্ঞ আদালত আমার ধারণা একটা মানে বিজ্ঞতম তাদের রায় প্রদান করবেন বাংলাদেশের সমস্ত স্টুডেন্টসদের পক্ষ থেকে, তাদের মনস্তাত্ত্বিক বিষয় এবং তার বাস্তবতার বিবেচনায়। তারপরেও আমি এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্ম এবং বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের সাথে যে সমস্ত ইউরোপিয়ানস কিংবা আমেরিকানস অথবা কানাডা বা যে সমস্ত দেশের সাথে তুলনামূলক পার্থক্য করা হয়, তাদের জন্ম এবং বাংলাদেশের জন্মের সাথে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যের ক্ষেত্রে যাদের সাথে সিমিলারিটি আছে, কিউবা, ভিয়েতনাম, আলজেরিয়া সহ অন্যান্য রাষ্ট্র, যারা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছে, সেই সমস্ত দেশে যদি দেখেন এই মুক্তিযোদ্ধা কোটায়, ফ্রিডম ফাইটার কোটা প্রায় 80%-এর কাছাকাছি। সেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সেইখানে সমস্ত জায়গায় কোটা ব্যবস্থা করা হয়েছে এই ফ্রিডম ফাইটারদের জন্য। বাংলাদেশে কিন্তু বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীতে মুক্তিযুদ্ধের কোনো কোটা নেই। আমি সেইটা এক পাশে সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে একটা কথা বলি যে তাদের সাথে আমাদের একটাই তফাৎ ওই সমস্ত কান্ট্রিজদের সাথে, যে ওরা ফার্স্ট জেনারেশনকে দেখে, যিনি মুক্তিযোদ্ধা তার সন্তানকে। বাংলাদেশে একটু তফাৎ, যেটা এখানে নাতিকেও ইনক্লুড করা হয়েছে। সেইটার ক্ষেত্রে যখন বাংলাদেশের অন্যান্য যে সমস্ত স্টুডেন্টস যারা মনে করছেন যে তারা বৈষম্যের ভিত্তিতে পড়ছেন, সেটা অবশ্যই কনসিডারেশনে নিয়ে যেটা যুক্তিযুক্ত, সেই যুক্তিযুক্ত পর্যায়ে এই ব্যবস্থাটা আনা উচিত। আমাদের যেমন নারী কোটা, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের যে ব্যবস্থাপনা, আমাদের এলডিজি থেকে উত্তরণের পরে এসডিজি গোল সহ বিভিন্ন জায়গায় নারীর ক্ষমতায়নের উপরে যেইভাবে বলা হচ্ছে, সেটা কিন্তু এই কোটার ভিত্তিতে আজকে নারী ক্ষমতায়ন যেভাবে এগিয়ে চলেছে, সেটা কিন্তু এর কারণেই হয়েছে। প্রতিবন্ধী কোটা আমরা বাদ দিতে পারবো না, আমরা অনগ্রসর কোটা, আদিবাসী কোটা বাদ দিতে পারবো না। জেলা কোটা আমাদের হাত দিতে হবে কোথায়? মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটায় যদি আপনি হাত দেন, তাহলে আমি পরিসংখ্যান দেখছিলাম যে কত পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধায় ফিল আপ হতে পারে। আমি ধারাবাহিকভাবে গত 7টা বিসিএস এর পরিসংখ্যান দেখছিলাম, সেখানে কোনোখানে মুক্তিযোদ্ধা কোটা 600, মুক্তিযোদ্ধার আবেদনই পড়েছে আপনার প্রায় 100, বাকি 500 কিন্তু মেধার ভিত্তিতে ইনক্লুড হয়েছে। পরবর্তীটা দেখলাম সেখানে মুক্তিযোদ্ধা কোটা 700, আবেদন পড়েছে মাত্র 110টা। এইভাবে সর্বশেষ বিসিএস পর্যন্ত আমি যেটা দেখেছি, সেখানে মুক্তিযোদ্ধা কোটা ছিল প্রায় 700, আবেদন পড়েছে 115টা। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এরকম একটা পরিস্থিতি বাস্তবতার বিবেচনায়, আমার মনে হয় বিজ্ঞ আদালত এই সমস্ত কিছু, এই সমস্ত রিপোর্ট তারা নেবেন, সমস্ত তথ্য উপাত্ত নেবেন, নেয়ার পরে যখন দেখবেন, দেখার পরে শামীম হায়দার পাটোয়ারির কথা শুনছিলাম 20 থেকে 25%-এর কথা, আমি কোয়াইট শিওর যে এই পার্সেন্টেজটা নেমে 15% হয়ে যাবে। কেননা প্রতিবন্ধী কোটা যেটা চাওয়া হয়, প্রতিবন্ধী কোটা ফিল আপ হয় না। নারী কোটা যেটা চাওয়া হয় একেবারে পাওয়া যায় না। মুক্তিযোদ্ধা কোটা যেটা চাওয়া যায়, গত 10 ইয়ার্স 15 ইয়ার্সে যে পরিসংখ্যান, কাউকেই সেই কোটা ফিল আপের মতো আবেদনপত্র পড়ে না। অতএব সেই রকম বাস্তবিক বিবেচনায় আমার ধারণা যে সেটা 15 থেকে 16%-এর ভেতরে নেমে যাবে বলে আমি মনে করি। তো তারপরেও যেহেতু আপনার বাংলাদেশের সমস্ত কিছুর বিবেচনায় স্টুডেন্টসরা সহ সবাই যখন এই বিষয়টা সংস্কারের দাবি রাখে, অবশ্যই এটা সংস্কারের দাবি রাখে। কেননা সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তিত হয়। এই পরিবর্তনের সাথে সাথে সবকিছুই আপনার অ্যাকোমোডেট করার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে আওয়ামী লীগ দেশটা পরিচালনা। অসংখ্য ধন্যবাদ। জি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, আপনি যেটি বলছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই কোটার ব্যাপারটি তো হয়তো আদালতেই যেতে হতো না যদি 2018 সালে সংস্কারের বদলে বাতিল না করা হতো। কোটা পদ্ধতি যখন পুরোপুরি
বাতিল করে দেওয়া হলো, সেই জায়গাতেই তো আসলে সমস্যাটি তৈরি হলো, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে মেধাবীরা আসছে, কতটা আসতে পারছে। মেধাবীরা তো একদিকে যেমন কোটার চক্র, অন্যদিকে এই যে প্রশ্ন ফাঁসের যে বিষয়, সেই জায়গায় আসলে বক্তব্যটা কি হবে? প্রথমত আপনার 2018 সালের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট দুটো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। কেননা এই দেশে প্রতিটা মুহূর্তে সমস্ত কিছুর পেছনে রাজনৈতিক একটা দূরভিসন্ধি ইন্ধন সবসময় কাজ করে থাকে। 2018 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, এখানে যারা উপস্থিত আলোচক, সম্মানিত আলোচক আছেন, ইনক্লুডিং আপনি সহ সবাই জানেন যে ওই 2018 সালের কোটা আন্দোলনের পেছনে কোন ধরনের রাজনৈতিক ইন্ধন এবং কিভাবে এটাকে পলিটিসাইজ করার জন্য একটা অন্যায় রকম চিন্তা ভাবনার ভেতরে সবাই নেমে গিয়েছিল। সেইখান থেকে তখনকার বিবেচনায় এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ঠিক আছে এটা বাতিল করে দিলাম। তাহলে আজকে যখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, যখন সবাই এটা বুঝতে পারছে, সেই বোঝার ক্ষেত্রে যখন বিষয়টা আদালতে গিয়েছে, আদালতে যাওয়ার পরে এখন সরকার সহ আদালত সহ সবাই সংবেদনশীল। কেননা এইটা একটা অসঙ্গতি যেটা আছে, সেই অসঙ্গতিটা দূর করার ক্ষেত্রে কারোরই দ্বিমত নেই। কিন্তু এই জায়গাকে ব্যবহার করে আমি, রুমিন ফারহানা কিংবা শামীম হায়দার পাটোয়ারি, আমরা তিনজনই আমাদের আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস আছে পলিটিক্যালি, সেই ডিফারেন্সেসটাকে উপরে ভিত্তি করে যদি আমরা এই বিষয়ের উপরে নিজেদের অবস্থানগত জায়গা থেকে ব্যাখ্যা করি, তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না। কারণ আমাদের ওই আইডিয়ালিস্টিক ডিফারেন্সেসের বাইরে যে আমাদের কথা বলতে হবে সামগ্রিকভাবে এই দেশের স্বার্থে। কারণ আমরা ওই স্বার্থকে এক পাশে রেখে আজকে যদি আমরা কথা বলি যে হ্যাঁ কিছুটা অসঙ্গতিও আছে, সেই অসঙ্গতিকে আমরা সঙ্গতিপূর্ণ করার জায়গায় সরকারও যেমন মনোভাবাপন্ন, আদালতও ঠিক একইভাবে মনোভাবাপন্ন, যার কারণে আজকে পরিস্থিতি কিন্তু বদলে গেছে। আপনি 18-র সাথে আজকের অবস্থা একই সাথে বর্ণনা করতে পারবেন না। প্রশ্ন ফাঁসের যে কথাটা বলা হচ্ছে, এটা সত্যি অত্যন্ত দুঃখজনক। যখনই আমি যেদিন আমি দেখতে পেয়েছি যে এই আবেদ আলী ভদ্রলোক উনি যখন এই ঘটনার সাথে জড়িত, যখন এটা একদম ক্যাটাগরিক্যালি আসছে, তখন আমি একটা গল্প পড়েছিলাম যে অবাক হয়ে স্ট্রোক হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। মানে অবাক হয়ে স্ট্রোক হওয়ার মতো, মানে হাউ কাম ইট ইজ। তারপরেও কিন্তু এদেশে হয়েছে। 12 বছর আগে উনি চাকরি থেকে পদত্যাগ করেছেন। তাহলে বুঝতে হবে যে লাস্ট 30 ইয়ার্স, প্রায় 30-35 বছর যাবত এই ঘটনা বাংলাদেশে ক্রমাগতভাবে ঘটে আসছে। এবং আজকে যারা এই ফাঁসকৃত প্রশ্নের উপরে দাঁড়িয়ে চাকরি বাকরি পেয়েছেন, কে জানে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, হয়তো সর্বোচ্চ পর্যায়ে তারা অবস্থান করছেন। তো এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তার চেয়েও দুর্ভাগ্যজনক যখন পিএসসি চেয়ারম্যান বলেন যে আমাদের 4 সেট প্রশ্ন থাকে, পরীক্ষার 20 মিনিট আগে আমরা বলে দিই কোন প্রশ্ন হবে, অথচ সবাই জানে যে এই 4টা সেটই প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যায়। এবং যাদের কাছে তারা বিক্রি করেন এই 500 কিংবা 700, তাদেরকে এই 4টা সেটের ট্রেনিংই দেওয়া হয় এবং ট্রেনিং এর পরে তারা চাকরিতে অন্তর্ভুক্ত হন। এইখানে যারা আছেন তাদের অন্তত এইটুকু স্বীকার করা উচিত। এবং যেহেতু এটা এভাবে ফাঁস হচ্ছে, অতএব এটা কিভাবে বন্ধ করা যায়, এটাকে ডিফেন্ড না করে এটাকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকসেপ্ট করা, এবং কোন পদ্ধতিতে এগুলো ফাঁস হয়েছিল সেগুলোকে বন্ধ করা। কেননা পেছনে যা হয়ে গিয়েছে এটা তো আমরা বন্ধ করতে পারবো না, আপনারা কেউই পারবো না। এটা যাতে সামনের দিনে এটা না হয়, অতএব এইটা সংশোধন করার জন্য তাদের সেই মনস্তাত্ত্বিক অবস্থান, মানসিক অবস্থান, দায়িত্বপূর্ণ চেয়ারে থেকে সেই দায়িত্বপূর্ণ কথাবার্তা বলা এবং সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার জন্য সবারই সময় এসেছে এখন। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। যে বিষয়টি এসেছে যে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠেই বিষয়গুলো দেখা, এবং 2018-র প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট কি এক কিনা। না দেখুন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন উত্তাল, তখন একটা পর্যায়ে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একরকম আবেগের থেকেই, একরকম ক্ষোভ বিরক্তি নিয়ে উনি বললেন যা কোটা বাদই করে দিলাম, কোনো কোটাই রাখবো না। তখন আমরা এক ধরনের দেখেছিলাম ওনার রাগ, ক্ষোভ, বিরক্তি এবং ব্যক্তিগত আবেগ থেকে অনেকটা এই সিদ্ধান্ত আসা। সেই সময়ে যদি আপনি ঠিক যে প্রশ্নটি করছিলেন যে সেই সময়ে যদি আসলে প্রফেশনালি বিষয়টিকে হ্যান্ডেল করা হতো,
যে আসলে আমাদের কতটুকু কোটা দরকার, কাদের দরকার, তাদের পার্সেন্টেজ কতটুকু। আজকে যেমন অনেকেই পরিসংখ্যান নিয়ে কিন্তু বসছে, সরকারের অনেকেই আমি দেখছি পরিসংখ্যান তুলে ধরছেন এবং সঠিকভাবে যে এতজন আসলে কোটা রাখা হয় কিন্তু দেখা যায় অ্যাপ্লিকেশনে এসছে অনেক কম। এগুলো সকল কিছু বিচার বিবেচনা করে যদি সেই সময়ে সংস্কারের সিদ্ধান্তটা নেওয়া হতো, তাহলে আজকে 5 বছর পর কিন্তু আবারও এই আন্দোলনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না। আরেকটা বিষয় আমি ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, যেই মানে এগুলো ফাঁকা থাকে, যে সিটগুলো ফাঁকা থাকে, ধরেন 600 জনের কোটা আছে, 120 জন অ্যাপ্লাই করেছে, বাকি যেটা মানে ফাঁকা আছে সেখানে নাকি মেধার ভিত্তিতে নেওয়া হয় না, সেখানেও খালিই রাখা হয়। যেটা বারবার এই কোটা সংস্কারে যারা আন্দোলন করছেন তারা বারবার বলছিলেন যে ওই জায়গাটা খালি না রেখে ওটাও মেধার ভিত্তিতে যেন পূরণ করা হয়। সুতরাং তাদের যেই দাবিগুলো আমরা দেখছি একটাও তো অযৌক্তিক না, একটা দাবিও ফেলে দেওয়ার মতো না। আজকে যখন হিয়ারিং হচ্ছিল তখন দেখলাম চিফ জাস্টিসও খুব বিরক্ত। এই দেশের বড় বড় মানুষজন কেন জানি খুব বিরক্ত থাকেন। প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে কোটা বাদ দিয়ে দিলেন, চিফ জাস্টিস বিরক্ত হয়ে বললেন টকশোতে যারা বসেন তারা সকলেই জ্ঞানী মহাজ্ঞানী, মনে হয় আমরাই খালি কিছু জানি না। জানি না এই কথাটি উনি কেন বললেন আসলে। মানে এটিকে এই কারণে কিনা যে যখনই যে কোনো আন্দোলন আসে, যেটি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলছিলেন, যে যখন পলিটিক্যাল কালার দেয়া হয় বা রং লাগানো হয় আন্দোলনগুলোর ক্ষেত্রে, যেটি 2018 সালে, তখন ত্যক্ত বিরক্ত হয়ে হয়তো সেই কথা বলতে হয়েছে, কিংবা এখন পর্যন্ত। এবং শাসক দলের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা অনেকটা এই আন্দোলনের উপর ভর করতে চাচ্ছেন। তো সেরকম যখন করতে চাবেন তখন তো একটা নির্মোহ আন্দোলন বা যেটি বলা হয়ে থাকে যে অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক দিকে যখন নিয়ে যাওয়া হয়, সেই জায়গাতে কেন? আমি আপনার প্রশ্নের সাথে সহমত পোষণ করছি মানে তর্কের খাতিরে। যদি তর্কের খাতিরে ধরেও নেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে, রাজনৈতিক ইন্ধন আসছে ভেতর থেকে, কিংবা কোনো রাজনৈতিক দল বা মতের মানুষ এই কোটা সংস্কারের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, তাদের উপর ভর করছে, তর্কের খাতিরে যদি আমি এগুলো সব সত্য বলে ধরেও নেই, এতে বিরক্তি বা রাগ কোনো রাজনৈতিক দলের নেতার হতে পারে, প্রধান বিচারপতির হয় কেন? যখন এই রকম পলিটিক্যাল বক্তব্যে প্রধান বিচারপতি বিচলিত হন, তখন তো প্রধান বিচারপতির পলিটিক্যাল আইডিওলজি নিয়েই আমাদের প্রশ্ন আসতে পারে। কারণ ওই জায়গাটি, রাষ্ট্রের 3টি অঙ্গ তো, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। আইন বিভাগ আর নির্বাহী বিভাগ মোটামুটি দলের করায়ত্তেই থাকে। আইন বিভাগ তো পুরাপুরি থাকে, নির্বাহী বিভাগ থাকা উচিত না, তারপরেও থাকে, এবং গত কয়েক বছরে পুরাপুরি দলীয়করণে চূড়ান্ত হয়েছে। কিন্তু বিচার বিভাগেও যখন এই বিরক্তি দেখা দেয়, তখন তো মনে হয় বিচার বিভাগও বোধহয় দলীয়র বাইরে না। বিচার বিভাগ যে আসলে দলীয়র বাইরে না, আসলে বলতেই হয়, মানে বলতে উনি বাধ্য করেন, বলতে চাই না। কিন্তু এই মাননীয় প্রধান বিচারপতির হাস্যোজ্জ্বল ছবি তো আমরা দেখেছিলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির সাথে। তো যাই হোক, এখন দলীয় বিষয়ে যখন কথা হয় তখন হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলের যারা কর্মী আছেন তারা ক্ষোভ হতে পারে, রাগ হতে পারে, বিরক্ত হতে পারে, তবে কিনা তারা শপথ নিয়েছেন যে তারা ক্ষোভ রাগ বিরক্তির ঊর্ধ্বে উঠেই দেশটা পরিচালনা করবেন। সেটা যদি করতেন তাহলে আজকে 5 বছর পরে এই অবস্থা হতো না। আর কোটায় রাজনৈতিক ইন্ধন, এটা নিয়ে একটা কথা পরিষ্কারভাবে বলে দেই, এই বেচারা স্টুডেন্টরা যারা আন্দোলন করছে তারা না খুব চিৎকার করে পরিষ্কারভাবে বলেছে, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন কিংবা সাহায্য কোনোটাই আমরা চাই না। এবং এতে যদি কোনো রাজনৈতিক দলের ন্যূনতম ইন্ধন বা তাদের ন্যূনতম কোনো রকম কোনো মানে ব্যাক এন্ডে তাদের কোনো ভূমিকা থাকতো, আপনি কি মনে করেন সরকার এই 3 দিন 4 দিন ধরে ঢাকা শহর অচল করে তারা বসে আছে, এটা তাদের বসে থাকতে দিত? আমরা কি দেখি নাই যে এক একটা রাজনৈতিক কর্মসূচিতে সরকার কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে আচরণ করে, রাষ্ট্রযন্ত্রের যারা পুলিশ আমলা প্রশাসন আছে তারা কিভাবে রিয়্যাক্ট করে? আমরা তো দেখেছি। আমাদের কি 28শে অক্টোবরের স্মৃতি মুছে গেছে? 1 বছরও তো পার হয় নাই। তো এইরকম বিরোধী দলের কেউ যদি বা কারো কোনো গোষ্ঠী যদি আসলে এই কোটার উপরে ভর করত, তাহলে কোটা বহু আগেই নিশ্চিহ্ন করে ফেলা হতো, কোটার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত। আর আরেকটা বিষয় না বললেই না, এই আন্দোলন আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ যেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় সেই আন্দোলন আসলে সরকার তার কোনো ফোর্স দিয়েই দমন করতে পারে না। এই আন্দোলনটি অর্গানিক মুভমেন্ট, অরাজনৈতিক মুভমেন্ট এবং সাধারণ মানুষের সম্পৃক্ততার গড়ে ওঠা একটি মুভমেন্ট। সে কারণেই কিন্তু সরকার
কোনো রকমভাবেই এটাকে দমাতে পারছে না। সরকারের মধ্যে অস্বস্তি দেখতে পাচ্ছি, ভয় দেখতে পাচ্ছি, এক ধরনের অ্যাজিটেশন লক্ষ্য করছি। একদিন আগেই বোধহয় সাধারণ সম্পাদকের সাথে 4 জন মন্ত্রী বৈঠক করলেন। সেই বৈঠক থেকে বেরিয়ে কিন্তু তারা কেউ কোনো মন্তব্য করলেন না। সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন, তারা প্রশ্ন করলেন, জানতে চাইলেন কি আলোচনা হয়েছে, কিন্তু কেউই কোনো কথা বললেন না। তারা যদি কথা বলে অ্যাটলিস্ট এটুকু বলতেন যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আমরা ভাবছি বিষয়টি নিয়ে, তাহলেও হয়তো কিছুটা স্পষ্ট হতো। কিন্তু দেখা যাচ্ছে তারা বলছেন আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করি, যেটা একটা রুটিন বৈঠক। তাহলে বিষয়টি একেবারেই পরিষ্কার হয় না, বরং সরকারের ভয় বা এক ধরনের এজিটেশন বা এক ধরনের যে তারা শেকি অবস্থায় আছে, মানে একটু শেকি হয়ে যাচ্ছে, এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যে বিষয়গুলো নিয়ে আলাপ হলো সার্বিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি প্রশ্ন ফাঁসের যে বিষয়টি এসেছে সেটি নিয়েও যদি একটু কথা বলেন। ভয়ঙ্কর ঘৃণ্য অপরাধ। ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, অনার্স মাস্টার্সের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা পিএসসির পরীক্ষা, যেটা রাষ্ট্রের মেরিটোক্রেসির ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করা হয়। এবং আমরা খুব প্রাউডলি বলতাম যে পিএসসির পরীক্ষা কঠিন এবং সেখানে রিয়েল স্ক্রুটিনি হয় বলে আমাদের ধারণা ছিল। সেখানে প্রশ্ন ফাঁসের ঘটনা এতদিন ধরে হচ্ছে এবং সেটা উচ্চ মহলের নজরের বাইরে হচ্ছে, এমনটা আমি কখনো মনে করি না। আমার অভিজ্ঞতায় বলে এই 3rd ক্লাস 4th ক্লাস কর্মচারীরা এরা ফ্রন্ট ফেস, এর পিছনে কেউ না কেউ পাওয়ারফুল খুব থাকে, যে কারণে এতদিন এটা ধামাচাপা দেওয়া হয়েছিল। নাও এটা খুব দুঃখজনক এবং এটা রাষ্ট্রের মূল কাঠামোতে আঘাত হানছে। একই সাথে আজকে দেখলাম জিডিপির আকার আমাদের কমতে পারে $900 কোটি, বিকজ আমাদের 14 বিলিয়ন রপ্তানি বেশি দেখানো হয়েছে এতদিন পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন দ্যাট একটা ব্যাংক যেখানে কম্পিউটার আছে, অঙ্ক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, সেইখানে 14 বিলিয়ন বাড়িয়ে দেখানো হচ্ছিল। তাহলে আমাদের জিডিপি, আমাদের সব কিছুতে এখন কার্টেল হয়ে যাবে টোটাল। এবং আমি এটা সংসদেও বলছি, এখনও বলছি, সবসময় বলছি যে কিছুটা রোজি পিকচার আমাদেরকে দেয়া হচ্ছে, যে কারণে আমরা যখন রিয়েল ক্রাইসিসে পড়বো আমরা দেবো ক্রাইসিসের মাত্রাটা আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি। কারণ ডাটাতে কিছু সমস্যা আছে, ডাটাতে কিছু ঘাটতি আছে, কিছু বাড়িয়ে দেওয়া আছে, কিছু এক্সাজারেট করা আছে, যেটা আমাদের জন্য ভয়ঙ্কর। আপনি পাকিস্তান দেউলিয়ার দ্বার প্রান্তে হয়েছে, ডাটা বিকৃতি করেনি। শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে, ডাটা বিকৃতি করেনি। আমরা ডাটা বিকৃতি করেছি। এই জন্য আমি মনে করি রাষ্ট্র তো কিছু প্রাতিষ্ঠানিক কাঠামোতে চলে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু ওই কাঠামোগুলো কখনো টাচ করা যাবে না। আজকে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, যোগ্য কিন্তু একজন আমলা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং পার্ট টাইম চেয়ারম্যান মানে মেম্বার দুজনই যোগ্য, অতি যোগ্য, ডক্টরেট, কিন্তু আমলা। সিভিল গভর্নমেন্ট কমিশনের চেয়ারম্যান, উনিও দক্ষ, সৎ মানুষ, কিন্তু আমলা। পিএসসির চেয়ারম্যান আমলা। তাহলে আপনি যখন পিএসসির চেয়ারম্যান হবেন, আপনারই একজন কলিগ হচ্ছেন দুদকের চেয়ারম্যান, আপনারই আরেকজন কলিগ হচ্ছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তখন তো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে না। আবার আপনারই একজন কলিগ হয়তো কখনো মানে দুর্নীতির সাথে জড়িত যারা, আপনি পারবেন না, আপনি একসাথে পিএসসি ট্রেনিং করেছেন, আপনি একসাথে বিদেশে বেড়াতে গেছেন, আপনার একটা বন্ডে, যে কারণেই তো এই পদগুলো আইসোলেট করে প্রফেসর, রিটায়ার্ড জাজ এদেরকে দেওয়া হতো। কেন দেওয়া হতো? যে তারা সমাজের ওই অংশের সাথে কানেক্টেড না। এখান থেকে যে প্রবলেমটা হচ্ছে, সেইখানে এখনও শেষ আশার স্থল হচ্ছে জুডিশিয়ারি। এখনও আমি বলবো সংবিধানে বলা আছে আর্টিকেল 94 জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং এখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের সাংবিধানিক কাঠামোতেই প্রধান বিচারপতি সিরিয়ালি হবে এমনটি কোনো বাধ্যবাধকতা নাই। এটি মহামান্য রাষ্ট্রপতি দুটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেশ শুনতে বাধ্য না। একটা হচ্ছে প্রাইম মিনিস্টার কাকে নিয়োগ করা হবে, আর চিফ জাস্টিস, কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা প্রাইম মিনিস্টারই দিয়ে থাকেন। তো সেখানে পলিটিক্যাল কনসিডারেশন ছাড়া আর অন্য কোনো কনসিডারেশন থাকবে এমনটা আমরা কখনো মনে করি না। সেই জায়গাটাও পলিটিসাইজ হয়ে যেতে পারে, সেটা জুডিশিয়ারির দায়িত্ব নিজেকে এই পচাগলা সমাজের মধ্যে থেকেও নিজেকে উপস্থাপন করা অ্যাজ এ আইডল অফ জাস্টিস, আইডল অফ ইকুইটি। পাকিস্তান পিরিয়ডে তো আইয়ুব খান যাদেরকে নিয়োগ দিত, পলিটিক্যাল ইস্যু যখন আসতো তারা ফোন ছিঁড়ে ফেলতো যে আইয়ুব খান ফোন দেবে। নিয়োগ দিয়েছে কিন্তু আইয়ুব খানের বন্ধুবান্ধবকে নিয়োগ দিতেন, কিন্তু ওরা আইয়ুব খানের সুপারিশ শুনতেন না। আমাদের জুডিশিয়ারিকে কোনো কোনো ক্ষেত্রে সে স্ট্যান্ড নিতে হবে, তা না হলে সব যখন ধসে যাবে। আমার সিনিয়র বলতেন কোর্টে যে প্রধান বিচারপতি, সেনাপতি, রাষ্ট্রপতি, এই তিনটা যখন শেষ হয়ে যাবে তখন দেশ শেষ হয়ে যাবে। তিনটা পতি, তো এই তিন পতির এক পতি হলো প্রধান বিচারপতি। যদিও জুডিশিয়ারিতে আমাদের বাজেট খুব কম, লোকবল খুব কম, অনেক সমস্যা আছে, বাট স্টিল জুডিশিয়ারিকে শো করতে হবে, এবং অনেকবার করেছি জুডিশিয়ারি। আমরা যেটা মনে করি, অন্যান্য পলিটিশিয়ান, অন্যান্য আমলা বা দলের বিভিন্ন সাধারণ সম্পাদকরা যে ভাষায় কথা বলবেন, জুডিশিয়ারি সম্পৃক্ত ব্যক্তিরা কখনো পাবলিকে সেভাবে কথা বলা উচিত না। এটা ইমব্যালেন্স করে দেবে, ভলকানিক আপিল হবে।
এটা যদি হয়ে থাকে। তো আমি মনে করি যে জুডিশিয়ারিকে অবশ্যই তাদের স্বাতন্ত্রতা দেখাতে হবে, এবং জুডিশিয়ারি ক্রেডিবিলিটি কিন্তু ওই জায়গাতেই। ব্রিটিশ পিরিয়ডে জমিদাররা যখন কৃষকদের অত্যাচার করতো, তখন ওই আচকান পরা ছাতা পরে মুন্সিবরা ওই জমিদারদেরকে নিয়ে এসে জেলে দিত, কৃষকের পক্ষ নিত। তখন জুডিশিয়ারির জনপ্রিয়তা বাড়লো, এবং 80s-এ ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে জুডিশিয়ারির জনপ্রিয়তা ট্রেমেন্ডাস ছিল এই সাবকন্টিনেন্টে। তো সেই জুডিশিয়ারি তো আমরা চাই। নাও কোটা নিয়ে একটু কথা বলবো, দুটি কথা বলবো। একটা হচ্ছে, কোটা কখনই আমি বাতিলের পক্ষপাতী না। আমি মনে করি যারা আন্দোলন করছে, আমি টোটালি একমত, রবীন্দ্র ফারাজের সাথে অর্গানিক আন্দোলন, এটার মধ্যে কোনো অন্য ষড়যন্ত্র খোঁজার কোনো দরকার নেই। তবে আন্দোলনটা একটু বিচ্ছিন্ন, তারাও কি চাচ্ছে কংক্রিট না। তাদেরও উচিত আইনের ছাত্র, সংবিধানের ছাত্রের সাথে বসে সাংবিধানিকভাবে একটা যৌক্তিক দাবি তোলা। সেক্ষেত্রে অবশ্যই কোটা নির্মূল আমি এটা পক্ষপাতী না, কারণ আমি গ্রামে গিয়ে দেখেছি কোটা প্রয়োজন আছে। যারা অরফ্যানেজ তাদের দরকার আছে, যারা আপনার ডিসেবল তাদের দরকার আছে, এবং হতদরিদ্র মুক্তিযুদ্ধ পরিবারের দরকার আছে। কোটা যদি না থাকতো তাহলে ভারত তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে পেত না, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কনস্টিটিউশনাল লয়ার, অন্যতম শ্রেষ্ঠ কনস্টিটিউশনাল ল মিনিস্টার। তো কোটার প্রয়োজন আছে, নাই এমনটা আমরা বলবো না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা নিয়মাফে একটা বিরতি নেব, বিরতির পর এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা ITN সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা ITN সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে যদি বিরোধীরা সমর্থন দেয়, নৈতিক সমর্থন দেয়, একাত্মতা প্রকাশ করে, তাতে সমস্যাটা কোথায়? না না না, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাট অল। তারা নৈতিক সমর্থন দিক কিংবা অনৈতিক সমর্থন দিক, যেটা খুশি তারা দিতে পারে। এখানে আওয়ামী লীগের কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা কেন আপনারা বলছেন যে ভর করছে আন্দোলন? আমরা সমস্যা মনেও করি না, কেননা ওনাদের যেই বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিগত দিনে যে পরিচয়টা এদেশের মানুষের কাছে দিয়েছে, সেই পরিচয়ের কারণে আমরা মনে করছি যে এই স্টুডেন্টসদের এই যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে ওনারা হয়তো ওনাদের মতো যে ওনাদের মনের যে রাজনৈতিক যে ভাবনা, সেই ভাবনাটার সাথে ওনাদের সাথে একমত হয়ে যেতে পারেন। সেটা হয়ে গেলে অসুবিধা নেই। রবীন্দ্র ফারানা বলেছে যে এটা যদি সেইভাবে হতো তাহলে সরকারটা দমন করে ফেলতো। সরকার এই এই স্টুডেন্টস যারা আছে এদের বিপক্ষে আওয়ামী লীগ সরকার অবস্থান নেয়নি। প্রথমত একটা কথা, তাদের যে যৌক্তিক সংস্কারের কথা বলা হচ্ছে সেটা সংগতিপূর্ণ করা, যতটুকু অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলোকে দূর করে বর্তমান বাস্তবতার সাথে মিলিয়ে যেটা আপনার এই দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন, সেইভাবেই আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং এই প্রস্তুতি হওয়ার ক্ষেত্রে আপনার আদালতে একটা মামলা হয়ে গেছে। যখনই আদালতে মামলা হয়ে গেছে তখন আদালতই এইটার সর্বশেষ রায়টা দেবে। সেই জন্য আওয়ামী লীগ অপেক্ষা করছে। এখানে আওয়ামী লীগের অন্য কোনো ভিন্ন চিন্তার কারণ নেই। আপনার কোন রাজনৈতিক দল ইন্ধন দেবে কি দেবে না, নৈতিক কি অনৈতিক, সেটা তারা দিতে পারে। আমরা আমাদের আশঙ্কা থেকে বলছি এই কারণে যে বিগত দিনে এই ধরনের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে ওনারা করেছেন, বিধায় আমরা আমাদের শঙ্কাটা প্রকাশ করেছি। মানে একদিকে কোটা বিরোধী আন্দোলন, আরেকদিকে শিক্ষকদের ক্লাসে না যাওয়া, মানে তাদের আন্দোলন, পেনশনের, মানে সবকিছু মিলে এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছে মনে করছে। শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা পরিষ্কার করি। সেটা হচ্ছে যে যারা পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়, আমি এখনকার কথা মানে ঠিক কন্টেম্পোরারি এই কথাটা বলছি না, পাবলিক ইউনিভার্সিটি যারা শিক্ষক হন তারা এদেশের সর্বোচ্চ মেধাবী। যারা সর্বোচ্চ মেধাবী তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। সর্বোচ্চ মেধাবী যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তাদের অর্থনৈতিক, তাদের ব্যবস্থা, এইটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। তারা আন্দোলনে কেন যাবেন এবং কেন তাদের এই সমস্ত তাদের বেতন ভাতাদি সম্পর্কে কেন আমাদের একটা সংকীর্ণ মনোভাব প্রকাশ করতে হবে? কেননা যারা সর্বোচ্চ মেধাবী দেশের বিভিন্ন সংকটে, দেশের বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে যারা এই দেশের বিভিন্ন সময়ে তাদের মতামত, সুপারিশ, পরামর্শ দিয়ে উপকৃত করেন, এই সর্বোচ্চ মেধাবীদেরকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে আমি পার্সোনালি মনে করি। অতএব তাদের এই সমস্ত চাওয়া পাওয়ার সাথে একটা সঙ্গতি রেখে, আমাদের তো আসলে একটা মানে বিরাট অর্থনীতির দেশ আমরা এখনো হয়ে যায়নি। আমাদের অর্থনৈতিক অনেক সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তারপরেও
এইগুলোর সাথে সঙ্গতি রেখে এই মেধাবী যারা আছে এই দেশটা গঠনের জন্য যারা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সাথে অবশ্যই পরামর্শক্রমে এবং একটা সঙ্গতিপূর্ণ জায়গায় যে তাদের এই সমস্ত দাবি দেওয়া যারা করছেন সেটার সাথে আলোচনা সাপেক্ষে একটা মিটমাট এবং নেগোসিয়েশনের মধ্যে দিয়ে শেষ করা উচিত। না মানে এতদিন পর্যন্ত কেন এই আলোচনাটা হচ্ছে না? কারণ যারা এই আন্দোলনগুলো করছে এবং বিশেষ করে নেতৃত্বে যারা আছে, শিক্ষক সমিতি বলি, তাদের কিন্তু বেশিরভাগই যদি মতাদর্শগত দিক থেকেও ধরা হয় তাহলে কিন্তু সরকারের সাথে সে একই মত প্রকাশ করে তারা নৈতিকভাবে। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের বিভিন্ন ঘটনাতেও দেখা গেছে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনাতে তারা বিভিন্ন বিবৃতি দিয়ে বিভিন্নভাবে সরকার যেই মত পোষণ করে তাদের মতামত একরকম সেরকমই ছিল। তো সেই ধরনের শিক্ষকদের ক্ষেত্রেও এখন তারা সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে বা সরকারের একটা নীতির বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে, এটি কেন? আমি আপনাকে আজকে এই টেলিভিশনে খুব একটা অজনপ্রিয় কথা বলি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থাকে ডাউনগ্রেড করা এবং এইটাকে অন্যভাবে ম্যানিপুলেট করা এবং শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহার করে শিক্ষার মান সহ গুণগত অবস্থানকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পেছনে এই শিক্ষক রাজনীতি একটা অন্যতম প্রধান অনুষঙ্গ। আজকে লাল, নীল, সাদা, কালো বিভিন্ন নামে শিক্ষকরা তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজে এই সমস্ত আপনার রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে। শিক্ষকদের রাজনীতির সাথে যুক্ত হওয়া একটা অন্যতম প্রধান কারণ আজকের এই ব্যবস্থা। ওনারা যদি রাজনীতির সাথে যুক্ত না হতেন, ওনারা যদি মানুষের রাজনৈতিক আইডিওলজি থাকতে পারে, এটা থাকাটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের থাকতে পারে, কিন্তু সেই থাকার সাথে আপনি আপনার জায়গা থেকে সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন কিনা এবং যুক্ত হয়ে এই ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন কিনা, আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনার এটা বিবেচনার অপেক্ষা রাখে। সেই বিবেচনার অপেক্ষাটা যখন এই দেশের আর কারোর কাছে নেই, তখন আজকে আপনি ডাক্তারদের ভিতরে দেখবেন রাজনীতির ছড়াছড়ি, তারা তাদের পেশা ছেড়ে দিয়ে রাজনীতির ভিতরে যুক্ত হয়ে যান। শিক্ষকরা সর্বোচ্চ পর্যায়ে তাদের পেশাকে বাদ দিয়ে রাজনীতির সাথে যুক্ত হয়ে যান। এই রাজনীতির সাথে যুক্ত হয়ে যাওয়াটা বিশ্বের অন্যান্য দেশে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড যাদেরকে বলি, আমেরিকা, ইউরোপ বা অন্যান্য জায়গায় কত পার্সেন্ট মানুষ পলিটিক্স করে, কত পার্সেন্ট মানুষ পলিটিক্স করে? বাংলাদেশে তো সবাই পলিটিক্স করে। আপনি শিক্ষক বলেন, ডাক্তার বলেন, অন্যান্য যে পেশার যে যেখানে আছে সবাই রাজনীতি করে। পৃথিবীর কোথায় এটা আছে? কোথাও নাই। তো যখন নাই কোনো জায়গায়, আমাদের দেশেই যখন এটা বহাল, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসবে এবং এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। একেবারে স্পষ্ট আপনার বক্তব্য। এইগুলো আমাদের যার যার জায়গা থেকে ভাবার জায়গা এসেছে, কেন আমি এখানে যাব, যে কেন এই বিষয় এই পুরো ব্যবস্থাকে ধ্বংস করে। আর যখনই এইগুলো হবে তাই পড়বে যেই থাকুক সরকার কেন ব্যবস্থা নিচ্ছেন না। তো সরকার এটা ব্যবস্থা নেওয়ার আগে এইটার অব্যবস্থাপনার ভিতরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যে কতটা দায়ী সেই দায়টাকে স্বীকার করেন, স্বীকার করার পরে আপনি এই কথা বলেন। আমি এই কথাগুলো আজকে এই কারণে বললাম যে আজকে যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, এই বিষয়গুলো আপনার বিভিন্ন পেশাজীবী সংগঠন, এই সংগঠনগুলো নিজেরা রাজনীতির ভিতরে জড়িয়ে পড়েছেন, রাজনীতির ভিতরে জড়িয়ে পড়ে এটাকে কনভলিউটেড করছেন, করাপ্ট করার পরে সরকারের উপরে বিভিন্নভাবে দায় চাপাচ্ছেন। সেই দায় চাপানোর আগে নিজেদের দায়িত্বটা স্বীকার করা উচিত, স্বীকার করে তারপরে কথা বলা উচিত। তারপরেও আমি মনে করি সর্বোচ্চ মেধাবীরা যেখানে অবস্থান করছেন তাদের সঙ্গে নেগোসিয়েশন করে এই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে ফেলা অত্যন্ত জরুরি প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শিক্ষকদের প্রসঙ্গে বলবেন কিনা? আমরা জানি আপনার বাবা ঢাকা ইউনিভার্সিটির বিখ্যাত শিক্ষক ছিলেন, সেই দিক থেকেই যদি আপনি একটু আলোকপাত করেন। শিক্ষকরা অঙ্ক কষে দেখেছে যে বর্তমানে পেনশন পেলে তারা যা পাবে, এই কিছুদিন পর থেকে যারা জয়েন করবে তারা যখন পেনশন পাবে বর্তমানের থেকে কম টাকা পাবে। আপনি ইনফ্লেশনকে মাথায় নিয়ে এটা কীভাবে হতে পারে? আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করলেন যেখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা সুবিধা কমে আসবে। এটার তো আমি কোনো জাস্টিফিকেশন পাই না। হ্যাঁ, অনেকে বলতে পারে পেনশন মাস্ট বি না, কিন্তু ওনারা যে অঙ্কটি কষছেন, যারা এই হিসাবটি দিয়েছেন বা যারা এই প্রস্তাবটি দিয়েছেন তারা কি এই অঙ্ক কষেননি? আমার মনে হয় না অঙ্কটি কষেছেন। আরেকটি ব্যাপার আছে যে সমাজের এত গুরুত্বপূর্ণ একটি অংশ ফার্মলি বলছে যে আমরা এই বিষয়ে ক্ষুব্ধ এবং এই বিষয়ে আমরা মনে করি হচ্ছে, তাদের সাথে কেউ আলোচনা করছে না, কেউ আলোচনা করে সাহস পাচ্ছে না। ওবায়দুল কাদের সাহেবের সাথে আলোচনার গুজব ছিল, পরে ওবায়দুল কাদের বলে না, কোনো আলোচনা হয়নি। এই যে রাষ্ট্রের ছোটখাটো বিষয়, মানে তাদেরকে কি তোয়াক্কা করা হচ্ছে না? আমার মনে হচ্ছে একটা হচ্ছে সরকার তো দুটো ভাগে দেশটাকে ভাগ করে ফেলে। একটা হচ্ছে তার ক্ষমতা থাকার জন্য কি কি দরকার, তার মধ্যে পুলিশ আছে, অ্যাডমিন ক্যাডার আছে।
আর হচ্ছে ক্ষমতা থাকার জন্য কারা কারা দরকার না, তার মধ্যে শিক্ষক আছে। সেই জন্য শিক্ষকদের বিষয়গুলো কখনোই সরকার গুরুত্বের সাথে দেখেনি। নাও শিক্ষকরা অনেক মেধাবী এবং তারা এই চাকরি না করলে অনেক কর্পোরেট ওয়ার্ল্ডে, গবেষণায়, ব্যাংকে, বিভিন্ন জায়গায় এর থেকে বেশি বেতন চাকরি পেতেন, এটা আমি জানি। ম্যাক্সিমাম শিক্ষকই স্যালারি স্যাক্রিফাইস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। তাদেরকে যদি পেনশনে, গ্র্যাচুইটিতে এডিশনাল বেনিফিট না দেওয়া হয়, এক্সট্রা পে স্কেল না করা হয় জুডিশিয়ারির মতো, তাহলে একটা পর্যায়ে মেধাবী লোক আর শিক্ষক, এক পর্যায়ে এটা হয়েছিল, এক পর্যায়ে দেখা যাচ্ছে মেধাবী শিক্ষকরা সরকারি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জয়েন করছে, তারা শিক্ষকতা না গিয়ে অন্য পেশায় যাচ্ছে, এটা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে যখন স্যালারি স্কেলগুলো বাড়ানো হয়েছে, এই ট্রেন্ডসটা আবার ফিরে আসছে। এখন এদেরকে ধরে রাখতে হবে, এদেরকে এনচান্টেড রাখতে হবে, এদের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থী এনচান্টেড হবে এবং তারা দেশ গড়বে। এবং ইট রিকোয়ার্স অনলি ফিউ ক্রোড় টাকা, অল্প কিছু কোটি টাকা অ্যালোকেট করলে এটা হয়ে যাবে। সরকার হাজার লক্ষ কোটি টাকা তোয়াক্কা করছে না, কিন্তু শিক্ষকদের সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু বেনিফিট, যেটা এখন দিতে হবে না, 10 বছর পরে দিতে হবে, সেটার জন্য সরকার এখানে আমি মনে করি আননেসেসারি স্টাবন অ্যাটিটিউড করছে। সরকারের ডিসকাশনের দিকে যাওয়া উচিত। না, কিন্তু কিছু কিছু জায়গায় তো ওনারা সংশোধনেও এসছে, যেমন বয়সের ব্যাপারটা, সেটি 60 থেকে 65-তে নেওয়া হয়েছে, অন্যান্য কিছু সংশোধনও তো এসেছে। এখনও মানে আপনি কম্পেয়ার টু অন্যান্য চাকরির ক্ষেত্রে শিক্ষকের চাকরি কিছুটা সুবিধা হতে পারে, কিন্তু কম্পেয়ার টু আদার বিশ্ব, তাদের যে কোয়ালিটি, সেটার তুলনায় তারা এখনও অনেক পিছিয়ে আছে। পাকিস্তানের থেকে বেশি বেতন পায় শিক্ষকরা। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যাব। আপনাদের অতীত অভিজ্ঞতা, আন্দোলনের যে অভিজ্ঞতা, তা দেখেই আসলে সরকার উদ্বিগ্ন। আপনি যে উদ্বিগ্ন বা যেটি বলছিলেন, সে কি আপনাদের আন্দোলনের অবস্থা দেখেই মনে করছেন আবারও এরকম কিছু করতে পারেন কিনা সেই জায়গা থেকে? বিএনপির ব্যাপারে, আন্দোলনের ব্যাপারে নানান রকম কথা বলা যায়, তবে বিএনপি কোনো রকম কোনো সহিংস আন্দোলন করেছে বা কোনো রকম কোনো আন্দোলন করতে পেরেছে যাতে সরকার ভীত হয়ে যাবে, বিষয়টি বোধহয় তেমন না। কারণ নির্বাচনের আগে পরে মানে প্রতিনিয়তই আমাকে যে প্রশ্নের মুখোমুখি হতে হতো, সেটা হলো নির্বাচন তো চলেই আসছে, আপনারা কি করছেন? শেষ পর্যন্ত লিফলেট বিতরণ করছেন, শেষ পর্যন্ত মানে একটা শান্তিপূর্ণ মিটিংয়ের ডাক দিচ্ছেন কিংবা মানববন্ধন করছেন, এর বেশি তো আসলে আপনারা কিছু করছেন না বা মিছিল করছেন। তো এগুলোতে আসলে সরকার ভয় পেয়ে যাবে। পুলিশের গাড়ি পোড়ানোর কথা, বিচারপতিদের গাড়ি পোড়ানো, সেগুলো বলা হয় যখন, সেগুলো আমি সেই সময় আলোচনা করে একেবারে ধরে ধরে দেখিয়েছি কিভাবে ট্র্যাপ তৈরি করা হয়েছে, কিভাবে বয়ান তৈরি করা হয়েছে, সাকসেসফুলি সেই বয়ানকে কিভাবে বুদ্ধিজীবীরা হৃষ্টপুষ্ট করেছেন এবং সেই বয়ানকে মাঠে ছাড়া হয়েছে। এই বয়ান দেশের মানুষও বিশ্বাস করে নাই, এই বয়ান আন্তর্জাতিক মহলও বিশ্বাস করে নাই। তবে সরকারের বয়ান তৈরি করা দরকার, কারণ না করলে তো আসলে একদিনে এত হাজার কর্মীকে আপনি জেলে ঢুকাতে পারবেন না। আপনি বিএনপির মহাসচিবকে কারাগারে নেবেন, স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেবেন, তার আগে তো একটা বয়ান আপনাকে তৈরি করতে হবে। সেই বয়ানটা তৈরি করার জন্য পুলিশ হত্যা বলেন কিংবা চিফ জাস্টিসের বাড়ির গেট ভাঙা বলেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়েছে। এগুলো পলিটিক্যাল বয়ান, এবং এই বয়ান আসলে মানুষ কতটুকু বিশ্বাস করে সেটা আমরা সকলেই বুঝি। বুদ্ধিজীবীর কথাটা আসলে বয়ান প্রসঙ্গে চলে আসলো, আমি না হলে এমনিই বলতাম। আমার ভাই একটা কথা বললেন, শামীম হায়দার পাটোয়ারি, যে সরকারের ক্ষমতায় থাকতে আসলে কাকে দরকার? শিক্ষককে তো তার দরকার নাই, তার দরকার পুলিশ, আমলা, প্রশাসন, তারা ঠিক থাকলেই হলো। একই সঙ্গে আরেকটা বিষয়ও আমাদের যুক্ত করা দরকার। আমি নিজেও কিন্তু শিক্ষক পরিবার থেকে এসেছি। আমার মা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘ সময়, আমার নানা ঢাকা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সুতরাং আমি নিজেও শিক্ষক পরিবারের। কিন্তু এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে এই শিক্ষকদেরই আমরা দেখেছি সরকারের সকল অন্যায্যতায় একদম গলা ফুলিয়ে সরকারের পাশে দাঁড়াতে। এই শিক্ষকদেরকেই তো আমরা দেখেছি একটু প্রমোশনের লোভে, ভিসি হওয়ার লোভে, কিংবা ডিপার্টমেন্টের হেড হওয়ার লোভে, কিংবা সরকারের সঙ্গে একটা সফর করার লোভে, কিংবা একটা পদকের লোভে তারা কি না করেছে। এই শিক্ষকদের তালিকা দেখেন তো, এরা কি একবারও কোনোদিন প্রশ্ন করেছে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা কোথায়? এই শিক্ষকরা যারা ইকোনমিক্সের, তারা কি একবারও প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে আজকে অর্থনৈতিক যে ভয়াবহ সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তার কারণটি কি, তার মূলটি কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু আমরা এই মানুষগুলোকে করতে দেখি নাই। সে কারণে এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে বুদ্ধিজীবীরা চামচামি করে, লেজুর বৃত্তি করে, নোংরাভাবে সরকারের পা চেটে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করে। সুতরাং তাদেরকে আসলে
গলায় ধরার দরকারটা কি আপনার? এক তো ভোটের জন্য তাদেরকে আপনার দরকার নাই, দুই হলো তারা এমন কোনো অর্থ সহযোগিতাও দলকে করতে পারবে না যেটা ব্যবসায়ীরা করতে পারে। তাহলে একটা শিক্ষকের মূল্য আসলে কোথায়? মূল্যটা হচ্ছে সেই শিক্ষক যদি সাদাকে সাদা কালোকে কালো বলার শক্তি রাখেন, তখন এক ধরনের নৈতিক শক্তি সেই শিক্ষক সমাজের মধ্যে তৈরি হয়, এক ধরনের সম্মানের জায়গা, এক ধরনের শ্রদ্ধার জায়গায় তারা অসীন হন। কিন্তু আপনি ঢুকছেন বিশ্ববিদ্যালয়ে আপনার দলীয় পরিচয় দিয়ে, আপনি ধীরে ধীরে প্রমোশন পেয়ে সকল কিছুই দলীয় পরিচয়ের মাধ্যমেই হচ্ছে, আপনি কোনো বিপদে পড়লে ছাত্রলীগের সাহায্য নিতে হচ্ছে আপনাকে, এবং ছাত্রলীগ দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন মোটামুটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। সুতরাং আপনাকে আসলে কেন পাত্তা দিবে? যেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা ছাত্রলীগের সভাপতি আপনার সঙ্গে বসলে আপনি কৃতার্থ হন, সেখানে আপনি কি করে আশা করেন যে মূল দলের সাধারণ সম্পাদক বসে আপনার সঙ্গে আলোচনা করবে? না, আপনি নিজেকে সেই সম্মানের জায়গায় রাখেন নাই, ক্রমাগতভাবে আপনি নিজের সম্মানকে ধ্বংস করেছেন। এখন আপনি শিক্ষক বলেই, কেবলমাত্র শিক্ষক বলেই আপনি সম্মান পাবেন, এটা আশা করা আসলে বাতুলতা। আরেকটা প্রশ্ন আমি একটু তুলি, এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারি চাকরির বাইরে আমাদের বেসরকারি চাকরি বা কর্মসংস্থানের কীরকম দুর্দশা। কারণ না হলে এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের শেষ ভরসা কিন্তু বিসিএস দিয়ে একটা সরকারি চাকরি। বেসরকারি সেক্টরে কর্মসংস্থান আমরা তৈরি করে উঠতে পারি নাই। না হলে 1900 পিএইচডি ডিগ্রিধারী ক্লিনার এবং ড্রাইভারের চাকরির জন্য বিদেশে অ্যাপ্লাই করতো না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের পুরো সেক্টরটার কি ভয়াবহ অবস্থা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আমরা শেষ করব, আপনি যুক্ত করবেন। দুটি প্রসঙ্গ এসেছে, একটি কর্মসংস্থানের ব্যাপার এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যেটি বলছিলেন যে ফ্যাব্রিকেটেড যে ডাটা, সেগুলোর জন্য অর্থনীতির যে অবস্থা এখন আমরা দেখছি ফুলে ফেঁপে, আসলে ক্রাইসিস আসলেই বিষয়গুলো বোঝা যায়। আপনার কাছে সে বিষয় শুনবো খুব সংক্ষেপে। এটা এটা অত্যন্ত যে অসঙ্গতিপূর্ণ যে ডেটাটা বের হয়েছে ইপিবি এবং বাংলাদেশ ব্যাংক এবং দেন এনবিআর, এদের এদের ভিতরে সমন্বয়হীনতার যে অভাব, এই অভাবটা খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের রপ্তানি আয় ইপিবি একরকম দেখাচ্ছে, তো বাংলাদেশ ব্যাংক তাদের তাদের ডেটাতে আর একরকম রয়েছে। এটা অত্যন্ত আমাদের জন্য, যারা এইখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের যে সমস্ত আমি বলবো যে তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেছেন কিনা, সেই পালন করার ক্ষেত্রে তাদের কতটা ওনারা পালন করতে পারেননি, পেশাদারিত্বের সাথে করেছেন, সেটা অবশ্যই যারা এই কর্তৃপক্ষ আছেন সেটা অবশ্যই কনসিডারেশনে নেবেন, যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভ্রান্তিকর তথ্যের মধ্য দিয়ে আমাদের অর্থনীতিতে কোনো রকম কোনো সমস্যা না হতে পারে। এটা আর্লি স্টেজে আমরা এটা এই ধরনের অ্যানোমালিজ উঠে এসেছে এবং এটার ক্ষেত্রে কিছুটা আমরা লাভবান হব, এই কারণে যাতে ভবিষ্যতে এই পারস্পরিক যে সমস্ত কর্তৃপক্ষরা আছেন একে অপরের সাথে কোঅর্ডিনেট করেই তারা তাদের সমস্ত কিছু ঠিকঠাক করবেন, যাতে এই ধরনের ভ্রান্তিকর কোনো তথ্য কোনো জায়গায় না থাকে। আমরা যেন ভ্রান্তির মধ্যে পড়ে আমাদের অর্থনীতিকে আমরা ধ্বংস কিংবা এটাকে আরো নষ্ট করার ক্ষেত্রে না নিয়ে যেতে পারি। এই জন্য সবাইকেই আরো সচেষ্ট হতে হবে আমি বলে মনে করি। আর রুমিন ফারহানা যেটা বলেছেন যে শিক্ষকদের বিষয়, পরের প্রশ্নটা কি ছিল আপনার? শিক্ষকদের বিষয়টা অবশ্যই আমি তো অত্যন্ত সহমর্মিতার সাথেই বলেছি যে তারা সর্বোচ্চ মেধাবী, অবশ্যই তাদের এটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যেটা সবার জন্যই মঙ্গলকর সেদিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কেননা তাদের মধ্য দিয়ে একটা জাতি পুনর্গঠিত হয়, একটা জাতি গঠিত হয় এবং এই জাতি গঠন হওয়ার ক্ষেত্রে তাদের যেই স্যাক্রিফাইস, যেটা পাটোয়ারি বলেছে যে অনেক বড় বড় স্যালারি স্যাক্রিফাইস করে তারা সংযুক্ত হয়, অবশ্যই তাদের সেই জায়গায় সম্মানটা সর্বোচ্চ পর্যায়ে রেখেই করতে হবে। একই সাথে আমি রুমিনের সাথেও একমত যে এই সমস্ত জায়গায় থাকতে হলে কিছু কিছু জিনিস খুব একটু আইডিয়ালিস্টিক জায়গা থেকেই করতে হবে। একদম শুধুমাত্র ব্যক্তি স্বার্থের বিবেচনায় যদি আমরা সবকিছু করতে যাই এবং সব জায়গায় যদি আমরা এই পেশাজীবীদের যে রাজনীতি, এই রাজনীতিটা করতে যে সমস্ত জায়গায় যদি আমরা একটা ধ্বংসাত্মক পরিস্থিতির ভিতরে নিয়ে যেতে চাই সবকিছু, এবং এর ফলে কিন্তু আজকে যে আমাদের সমাজ ব্যবস্থাটা পতনমুখী জায়গায় যে দাঁড়িয়েছে। আপনার কারিগরি বোর্ডের চেয়ারম্যান তার ওয়াইফ সহ সার্টিফিকেট বিক্রি করছে, যারা আপনার এই ই কমার্সের নামে ব্যবসা করে তারা এই দেশের থেকে টাকা কামিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। কেমন যেন সব ক্ষেত্রে একটা অসহিষ্ণু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আমাদের
পতনমুখী সমাজ ব্যবস্থার একটা কারণ বলে আমি মনে করি। আমাদের পারিবারিক শিক্ষা, স্কুলিং, সমাজ এবং গোষ্ঠীতে যারা নেতৃত্ব দিত সেইখানেও একটা পরিবর্তন কিভাবে হয়ে গেল আমি বলতে পারবো না, আমি সমাজ বিজ্ঞানী না, আমি এটা বলতে পারবো না, তবে এটা হয়েছে। আজকে আপনার রাষ্ট্র কিন্তু সমাজনীতি নির্ধারণ করে না। আপনার ধানমন্ডির সমাজ ব্যবস্থা একরকম, গুলশানের সমাজ ব্যবস্থা একরকম, বনানীর সমাজ ব্যবস্থা একরকম। ওইখানে যারা বসবাস করে মানুষ, তারাই কিন্তু ওইখানকার সমাজকে নির্ধারণ করে। রাষ্ট্র শুধু রাষ্ট্রের নীতির উপরে পরিচালিত হয়। তো আমাদের এই সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রেই কেমন যেন একটা গোলমেলে পরিস্থিতি আমরা সবাই সার্বিকভাবেই দেখছি এটা। তবে এইটার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন আসলে এই ধরনের পতনমুখী অবস্থা তৈরি হচ্ছে, যদি খুব সংক্ষেপে 1 মিনিট। দেখুন, আসলে মাথায় যখন পচন ধরে ওটা সর্বাঙ্গেই চলে যায়। যখন আপনি আবার সে একই প্রশ্ন আসবে, আজকে শিক্ষকরা যে আন্দোলন করছে সেই দিকে কেন সরকার তাকাচ্ছে না? কারণ সরকার মনে করছে ভোটের জন্য তার দরকার নেই। আজকে একজন পুলিশ কর্মকর্তা অবিশ্বাস্য পরিমাণ সম্পদের মালিক কি করে হচ্ছে এই কারণে যে কারণ সরকার তার উপর নির্ভরশীল, এবং সেও খুব ভালো করেই জানে যে সরকার তার উপর নির্ভরশীল। একজন ব্যবসায়ী কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশের বাইরে নিয়ে যাচ্ছে, কারণ সে জানে যে এই সরকারের তাকে দরকার আছে। সরকারের আসলে দরকার নাই কাকে, নাই হচ্ছে দেশের মানুষকে, সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষকে দরকার না থাকলে এটা হওয়ারই কথা। সেলিম আলতাফ জর্জ বোঝা কিছু বলতে চাচ্ছেন? 30 সেকেন্ড। জি, যেটা বলেছে, যদি মাথায় পচন ধরে, তো মাথায় পচন বহু আগেই ধরেছে। যেদিন খালেদা জিয়ার দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন সেদিনই এদেশের মাথায় পচন ধরেছে। আমরা আর এই আলোচনায় গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেশটাকে ধীরে ধীরে অসংখ্য ধন্যবাদ সামনের দিকে এগিয়ে নিয়ে আপনাদের যাচ্ছে। 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।